ভালোবাসার বাংলাদেশ, স্পন্সর্ড বাই ফিওনা। সবাইকে স্বাগত ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এক স্টেশন এক নেশন, এবং আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আমরা চলে যাব আজকের গল্পে। আমরা ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি লোপাকে, এবং অবশ্যই স্বাগত জানাচ্ছি গুরু এতেশামকে। স্বাগতম গুরু। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। স্বাগত আপনাকে ভালোবাসার বাংলাদেশ ফিওনা প্রেজেন্টস ঢাকা FM 90.4 এই প্রোগ্রামে। থ্যাংক ইউ। আমি আসলে কি বলবো, আপনাদের সবাইকে আমার অনেক অনেক সালাম, শ্রদ্ধা। গুরু, আপনাকেও আমার অশেষ অশেষ ধন্যবাদ যে আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য, কথাগুলো বলার জন্য অনেক থ্যাঙ্কস। আমি অনেক বেশি দূর থেকে কিছু বলবো না, জাস্ট বর্তমানে আমি যে অবস্থায় আছি, যেভাবে আছি, সেটাই এখানে তুলে ধরবো। ফার্স্ট তো আমার দুটো বেবি আমার কাছ থেকে অনেক দূরে, প্রায় 2 বছর থেকে আমি অনেক ট্রাই করেছি তাদেরকে আমার কাছে আনার জন্য, তো আমি কোনোভাবেই পসিবল হচ্ছে না। আমার কোনো জব নাই। আপনি বলছেন যে 2টি বেবি আপনার থেকে দূরে, জি, কোনোভাবেই নিয়ে আসতে পারছেন না আপনাদের কাছে। কারণ উনি আসলে কথা বলতে গিয়ে কেন জানি একটু আর্দ্র হয়ে পড়েছেন। সো আমিও বলছিলাম আমার সন্তানের কথা, আয়মানের কথা, এবং বলতে বলতে হঠাৎ কেন জানি রিলেট হয়ে যাচ্ছে সেই স্টোরিটা আজকের গেস্ট যিনি এসেছেন তার সাথে। জি, বলছিলেন আপনার 2 সন্তানকে কাছে পাওয়া হয় না তারপর থেকে। তো ওরা আমাকে যখনই কল দেয়, হয়তো 2-1 মিনিটের বেশি কথা বলতে পারি না। আমি খুব, ওরা ছোটবেলা থেকে দুজনই আমার গলা ধরে ঘুমাইতো, আমার হাতে ছাড়া ওরা খাইতো। আমার মেয়ে যে এখনো ক্লাস 8-এ, 2 বছর আগেও আমার মেয়েকে আমি খাইয়ে দিয়েছি, ছেলেকেও। তারা আমাকে ছাড়া কখনো ঘুমায় না, কোনো কিছুই করে না। দেন তাদের ছোটবেলা থেকে স্কুল বলেন, কোচিং বলেন, মানে যে কোনো বিষয়গুলো সব আমি নিজে একা টেক কেয়ার করতাম। ওর বাবা ওদেরকে টাইম দিত না, ওটা নিয়েও আমি কখনো কিছু বলতাম না। বাট একটা পর্যায়ে সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। অনেক আগে থেকেই সে ওরকম, বাট আমি জানি অনেক পরে বিষয়গুলো। তো জানার পরে তাকে যখন বলতাম, দেখো বাচ্চারা বড় হয়ে গেছে, এখন ওগুলো করো না, বাদ দাও, অনেক তো হয়েছে। তো সে বলতো যে আমার টাকা দিয়ে খাই, তোমার কি প্রবলেম, আমি এমনই করবো, এমনই থাকবো, তোমার কিছু বলার নাই এই জায়গায়। আমি বলতাম, দেখো মেয়ে তো বড় হচ্ছে, ছেলেও বড় হচ্ছে, তো ওদের দিকটা তো তোমাকে দেখতে হবে। সে বলতো যে কোনো ব্যাপার না, আমি স্থানীয় ছেলে, আমার ছেলে মেয়ের বিয়ে হবে সেইভাবে, আমার ছেলে মেয়ে লেখাপড়া করবে সেইভাবে, কোনো বিষয় না, আমার নামের উপর দিয়ে সবকিছু হয়ে যাবে। তো বলতাম, দেখো নামের উপর দিয়ে সবকিছু হয় না, বাবা মারও একটা ভালো রেপুটেশন থাকা লাগে। তো সেই ক্ষেত্রে সে অনেক বাজে বাজে কথাবার্তা বলতো। এমনকি একটা পর্যায়ে সে বাসায় মেয়ে নিয়ে আসতো আমার সামনে, আমারই বেডরুমে ছেড়ে তাকে নিয়ে থাকতো। এগুলো তাকে আমি বলতাম, তার পা জড়ায় ধরে ধরে কান্না করতাম, এগুলো করো না, অ্যাটলিস্ট মেয়ের দিকে তাকাও, ছেলের দিকে তাকাও। আর আমি তো তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করছি, অন্য কিছু তো চিন্তা করতেছি না, সো তুমি কেন এমন করবা? আর যদি এমন কোনো পছন্দ থাকে তো আমাকে বলো, আমি তোমাকে বিয়ে করাই দিব, বাট এক এক সময় এক এক মেয়ে নিয়ে বাসায় এসো না। তো তাকে এগুলা বললে সে আমাকে প্রচন্ড মারধর করতো, শুনতো না। একটা পর্যায়ে সে একটা মেয়েকে নিয়ে
প্রায় 1 বছরের মতো একটা বাসায় ভাড়া থাকে। আমি তাকে সেখান থেকেও 3 মাসের বাড়ি ভাড়া দিয়ে ওখান থেকে তাকে আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে নিয়ে আসি। একটা পর্যায়ে আমি অ্যাবনর্মাল হয়ে যাই, খেতে পারতাম না, কথা বলতে পারতাম না। আমার বাচ্চারা আমার দিকে তাকায় থাকতো, বলতো মা কি হয়েছে তোমার, তুমি খাও না কেন, কথা বলো না কেন, কি হয়েছে, চুপচাপ কেন থাকো। আমি কিচ্ছু বলতে পারতাম না। সে এমনও সময় যাইতো একটা পর্যায়ে আমার হাতে রান্না করা খাবার, আমার 3 তলা এক্সট্রা একটা রুম ছিল, ও নিজেই করছে ওর জন্য। ওখানে জুয়া খেলা থেকে শুরু করে সবকিছুই হইতো। তো এগুলো আমার ভালো লাগতো না। আমি অনেক সময় ওকে বলতাম এরকম করো না, সব সময় তো এগুলো ভালো লাগে না, একটু তো বুঝবা। তো একটা পর্যায়ে যখন দেখতাম সে আমাকে অতিরিক্ত টর্চার করতো, মারধর করতো, ওই টাইমে আমার ছেলে মেয়ে আমাকে বলতো মা বাবাকে এভাবে বলে কিছু হবে না, বাবাকে রিহাবে দিয়ে দাও, বাবা সুস্থ হয়ে আসুক। তো একটা পর্যায়ে আমি ওর এক চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা বলি, ওনাদের কথাতেই আমি ওকে রিহাব সেন্টারে দেই। ওখানে দেওয়ার পর আমি জানতাম না যে ওখানেও এগুলো হয়। ওখানে দেওয়ার 2 মাস পর আমি যখন একদিন হঠাৎ করে যাই, যাওয়ার পরে শুনি বলে যে আপনি কে? আমি বললাম কেন, আমি তো ওর ফার্স্ট ওয়াইফ, আমি অনেক আগেই বলেছি, আর সিগনেচার তো ফর্মে আমারই ছিল। তো তখন বলে যে না, ওনার সেকেন্ড ওয়াইফ আসছে এখানে, সে বলছে তার হাজবেন্ড সে টাকা দিয়ে তাকে ছাড়াই নিয়ে যাবে। আমি বলছি ইম্পসিবল, এটা হবে না, আমি দিয়েছি, সম্পূর্ণ বিষয়টা আমার উপর ডিপেন্ড করে। তো সে কি করে নিয়ে যায় তাকে, আর আপনারা কিভাবে তাকে দিলেন এখানে দেখা করতে, যেখানে আমি ছাড়া আর কেউ অ্যালাউ না বলেই নিছেন, তো কেন হবে এরকম? বলি কোনো কাজ হয় না ওখানে, কিভাবে যেন টাকা পয়সা দেওয়া হয়, ওখান থেকে ও পালায় চলে আসে, আমি জানতে পারি না। ওখানকার এক চেয়ারম্যান আমাকে কল দিয়ে বলে আপনি বাচ্চা 2টা নিয়ে বাসা থেকে তাড়াতাড়ি সরে যান, আপনার হাজবেন্ড তো পালাই গেছে এখান থেকে, বলছে বের হয়ে আগে আপনাকে মার্ডার করবে। তো আমি ভয় পেয়ে বাচ্চা 2টাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। আসার পর তার 2-3 মাস পরে লকডাউন। এই লকডাউনে কি করব? এদিকে বাবাও খুব অসুস্থ থাকে, বাবা কিছু করতে পারে না। ছোট ভাই জব করতো ব্রাহ্মণে, ওরও হুট করে জবটা চলে যায়। আমাদের পুরো ফ্যামিলি মোটামুটি বলতে গেলে একদম বেকার হয়ে যায় সবাই। আর সবচেয়ে বড় কথা কি, কাজ তো কাজ, আসলে লজ্জার কিছু নাই। আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে। একটা সময় বাবা অনেক ভালো জব করতো, বাট কিছু করতে পারে না আমাদের জন্য। উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে ছিল, তো ওই টাইমে সে আমাদের জন্য কিছু করে যেতে পারে নাই। আর এখন এই বয়সে, বুড়ো বয়সে এসে আমার বাবা শরবত বিক্রি করে। এটা যখন আমি দেখি, যে আমার বাবা ভ্যান নিয়ে যেতে পারে না, একটু যায় আবার দাঁড়ায় থাকে, একটু যায় আবার দাঁড়ায় থাকে। আমি বাবাকে বলি যে বাবা তোমার আর কোনো ছেলে মেয়ে না ধরুক, আমাকে ধরতে দাও, আমি তোমার গাড়িটা ধরে অন্তত একটু উপরে উঠাই দিই। সে বলে না, আমার 2টা ছেলে থাকতে কেউ যখন আসে না, তুমি কেন করবা এগুলা? বলছে না বাবা কোনো ব্যাপার না, আমাকে ধরতে দাও। বাবা দেয় না আমাকে ধরতে। তো বাবা একা একা অনেকদিন এই কাজটা করতে থাকে। দেন একটা পর্যায়ে বাবা খুব অসুস্থ হয়ে যায়, এখন বাবা বিছানায়। বাবাকে ডক্টর দেখানো হচ্ছে, ছোট ভাই দেখাচ্ছে। আমার ইমিডিয়েটলি একটা ভাই আছে, ও বিয়ে করে আলাদা থাকে, তো কোন রকম মোটামুটি বাবাকে একটু দেখাশোনা করে। আপনার কি অবস্থা এখন? আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড রিহ্যাব থেকে বের হয়ে আসার পর তার প্ল্যান ছিল যে আপনাকে মার্ডার করবে, এরকম আমাকে মার্ডার করবে, আমাকে আপনি সরে গেলেন বাচ্চাদেরকে নিয়ে। জি। তারপর কি হলো? বাচ্চা কাছে আমার কাছেই ছিল, আমার বাবার বাড়িতে। তো বাবার তো কোনো আয় নাই, আমারও কোনো কিছু নাই।
চলাফেরা, সত্যি কথা, খাওয়া দাওয়া, এভরিথিং সবকিছুই অনেক কষ্ট হচ্ছিল। ঠিক মতো খাবার দিতে পারতাম না। ওর বাবার তো অভাব ছিল না, তো কিন্তু ওখান থেকে আপনি সরে আসেন। হ্যাঁ, আমি সরে আসি না, আমি বাবার বাড়িতেই থাকি। আমার হাজবেন্ড লোকজন নিয়ে আমার বাবার বাড়িতে আসে, এসে অনেক বাজে বাজে কথাবার্তা বলে, দেন বলে, ছেলে মেয়েকে বলে, তোমরা যদি আমার সাথে না যাও বাড়িঘর থেকে কিচ্ছু পাবা না। আমার গল্পের শুরুতে বলছিলেন যে আমি 2 ছেলে মেয়েকে হারা, আমি তাদের সাথে জি। কানেক্ট করতে পারি না। ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছিলাম, পরে তারপর? আমার কাছ থেকে নিয়ে যায় ওরা। সে থেকে আজ পর্যন্ত আমার ছেলে মেয়ে আমার কাছে আর আসতে পারে আপনার নাই। কাছ থেকে নিয়ে যায় বলতে কি একরকম জোর করে নিয়ে যায় জোর আপনার ছেলে করে নিয়ে মেয়েকে যায়, হ্যাঁ। বাসা থেকে? বাসা থেকে। আপনার ছেলে মেয়েরা কি বলছিল তখন? আমার ছেলে মেয়েরা ওরাও যেতে চায় নাই, কিন্তু পরিস্থিতির শিকার ছিল, কারণ আমি ঠিক মতো ওদেরকে কিছুই দিতে পারছিলাম না, না পড়াশোনা, না খাওয়া দাওয়া, না ড্রেস, না কোনো কিছু। তো Okay. এখন ওই কতদিন হলো তার ছেলে মেয়েকে নিয়ে যাওয়া তার বাবার? 2 বছর। আপনার কাছ থেকে নিয়ে চলে গেছে, আপনি দেখা করতে পারেননি 2 বছর? 2 বছরের মধ্যে গত পরশু আমি অনেক কষ্ট করে অনেকগুলো রাস্তা ঘুরে টুরে আমার বেবিদের সাথে দেখা করছি। কথাও বলতে পারেন না? একটু আমরা কি চেষ্টা করতে পারি সরাসরি, যদি তার মেয়ের ক্লাস 8-এ পড়ে যতটুকু শুনছিলাম, তার সাথে আমরা একটু কমিউনিকেট করতে পারি কিনা? এবং অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে পৃথিবীতে আসলে স্বর্গের প্রয়োজন হয় না স্পিকার দিয়ে, না? হ্যালো, হ্যাঁ, আপনার আম্মু আমাদের সাথে আছেন এবং উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ আপনাদের প্রতি স্নেহ এবং টান, এবং এই যে আপনাদেরকে দেখতে না পাওয়া, এই যে আপনাদের সাথে কথা বলতে না পারা, সেটি অসম্ভব রকমের বেসামাল করে দিয়েছে মানুষটিকে। এবং কথা প্রসঙ্গে এটাও বলছিলেন যে আমার মনে হয় সুস্থ থাকা তার বেশি দিন সম্ভব হবে না। এবং আমরা বলছিলাম যে আমরা দেখতে চাই, জানতে চাই, অ্যাটলিস্ট মায়ের সাথে একটু কথা বলুক তার মেয়ে। একটু কথা বলেন, আপনার ফোন এখানে রেখে কথা বলুন আপনার স্পিকারে। জি। হ্যালো আম্মু, মা কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো। নাহিদ কোথায় বাবা? আম্মু দুপুরে কি খাইছো তোমরা? ক্লাস করতে পারো বাবা? স্কুলে এখন যেতে দেয়? আচ্ছা, এমনিতে তোমরা কি ভালো আছো? এমনিতে তোমরা কি ভালো আছো বাবা? মেয়ের নাম কি? মিম। মিম, মা তো খুব অসম্ভব রকমের মিস করে তোমাদেরকে। মায়ের কথা মনে পড়ে না মিম? না, অ্যাকচুয়ালি আমার যে বাবা, সে মানে আমরা ছোট থেকেই দেখতেছি যে সে আমার আম্মুকে সবসময় মারধর করে, এবং সে আমাদের সামনে আমরা কখনো কিছু বলতে পারি নাই, কারণ আম্মু কিছু বলতেও পারি না, কিন্তু না, ঠিক আছে মিম, ওই কথাগুলো আমরা শুনতে চাচ্ছি না। দিন শেষে সবকিছুর ঊর্ধ্বে সে তো তোমার বাবা, আর সবচেয়ে বড় কথা যেহেতু তার আশ্রয়ে আছো, সো ওই আলোচনাগুলো শুনতে চায় না। আমি শুধু তোমার মায়ের যে অসম্ভব কষ্টে ভরা জীবন, এবং মা যে খুব মিস করে মিমকে, মা যে অনেক মিস করে নাহিদকে, এবং তাদের কথা নিয়ে পাগলের মতো দাঁড়ে দাঁড়ে কাঁদতেছে মানুষের কাছে যে কি করলে, কিভাবে আল্লাহর কাছে চাইলে মিম আর নাহিদকে আবার ফিরে পাওয়া যাবে, যাদেরকে অনেক যত্ন নিয়ে মা খাবার হাতে মাখিয়ে দিয়ে খাওয়াতো, তাদেরকে কাপড় চোপড় নিজের হাতে পরাতো, বুকের মধ্যে দিয়ে ঘুমাতো। এগুলো তো মাকে একদম বেসামাল করে দিয়েছে। মিম, মায়ের কথা মনে পড়ে না? মনে পড়ে, আম্মুকে বলিও নিয়ে দেখে, কিন্তু আম্মু অত কিছু করতে পারে না। আম্মুর অ্যাকচুয়ালি হাতের অবস্থা খুবই খারাপ, এই কারণে বলতে ভালো টাইম বলে নিয়ে যেতে আমরা ওই ওয়েতেই আছি। তুমি তো শুনেছো মিম যে নানুর অবস্থাও ভালো না। নানু তো এক পর্যায়ে এক সময় ভালো জব করতেন,
পরে খুব ছোট একটা ব্যবসা করতেন, এখন তিনি একদম বিছানাগত। সো আম্মুরও চাকরি নাই। এখন কিন্তু তোমাকে এবং তোমার ভাইকে অনেক কষ্ট করে হলেও বাবার সাথে থেকে নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে প্রস্তুত করো, নিজেকে আত্মনির্ভরশীল করো এবং মায়ের এই কষ্ট দূর করার ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি। তুমি অনেক লক্ষ্মী একটা বাচ্চা, ছোটবেলা থেকে বহু কষ্ট দেখেছো কাছ থেকে। আমার ভরসা আছে, আমাদের পুরো বাংলাদেশের মানুষের ভরসা আছে যে খুব অল্প সময়ের মধ্যে তুমি ঘুরে দাঁড়াবে। তুমি এই সংসারের জন্য, তোমার মায়ের জন্য দারুণ এক আলোর প্রদীপ হয়ে সামনের দিকে এগিয়ে আসবে। ঠিক আছে মিম, এটা তো আশা করতে পারি তোমার কাছে। হ্যাঁ অবশ্যই। তাহলে কি করতে হবে মা? তোমাকে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে, তোমার বিলাসিতা করার আসলে সুযোগ নেই এই বয়সে। কৈশোরের এই বয়স যখন মানুষ হয়তো একটু খেলাধুলাতে ব্যস্ত, কেউ হয়তো মোবাইলে সময় নষ্ট করতেছে, তোমার কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রয়োজনে হাতের যেসব কাজগুলো, যেগুলোতে এক্সপার্টিস রাখলে তুমি কর্মজীবনে ভালো করবে, সেই সাথে পড়ালেখা, সবকিছু সমান তালে ভালোভাবে এগিয়ে নেওয়া উচিত, যাতে করে অল্প সময়ের মধ্যেই তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, তুমি তোমার মাকে তোমার কাছে নিয়ে আসতে পারো এবং এই মায়ের কষ্টটা দূর করতে। মা অসম্ভব খারাপ আছে মিম, আমি জানি না ওনাদের পেছনের গল্পটা কি, তার সত্য মিথ্যা আমি যাচাই করতে পারি না, বাট এটা তো সত্যি। মায়ের কাছে তার সন্তানের চাইতে মূল্যবান আর কি হতে পারে? মায়ের সাথে কথা বলো, মাকে আশ্বস্ত করো। মা অসম্ভব কান্নাকাটি করতেছেন, তার দুই চোখের নয়নের মনি তুমি আর নাহিদ। তাকে বলো তুমি যে কিভাবে ভবিষ্যৎটা তোমরা কিভাবে তৈরি করবে এবং তোমার উপরই সবকিছু নির্ভর, এটা তো বুঝতেই পারতেছে মিম, রাইট? ওকে, মায়ের সাথে কথা বলো। হ্যাঁ আম্মু বলো। হ্যালো, হ্যাঁ আম্মু বলো, শুনতেছি। কান্না করি না বাবা। কান্না করলে তুমি কান্না করলে আমাদের মন ভালো থাকবে, তুমি শক্ত হয়ে গেছো, আমরা পারবো কিছু করতে। তুমি কান্না করো না। না মা, আমি কান্না করি না। তুমি শক্ত করো, যেন আমরা বড় হয়ে তোমার সবসময় করবো। হ্যাঁ বাবা, আমি তো দোয়া করি তুমি অনেক বড় হও, ঠিক মতো পড়াশোনা করো, ছোট ভাইয়ের খেয়াল রাখবা, ওকেও দেখে দেখে রাখবা, ওকে বুঝাবা। আমার আশেপাশে নাই, আমি তো বাউন্ডারির এই পাশে, ওর তো ওই পাশে না, আমি তোমার কথা বলে দিতে পারতাম। ঠিক আছে, ওকে আমার আদর দিও, ওকে বইলো তুমি। তাহলে ওর সাথে কথা শেষ করি। তুমি কি রাখো কান্না করতে, আমরা তো গায়ে যাবে না মা, আমি কান্না করছি না, আমি ঠিক আছি বাবা, আমি ভালো আছি। মা বাসায় চলে যাও, হ্যাঁ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে তো, বাসায় চলে যাও। বাসায় চলে গেছি, বললাম আপনি চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ মিম, এই বাসায় কিন্তু সাবধানে থাকা উচিত। এই যে কথাগুলো আমি শুনতে গিয়ে বন্ধ করে দিলাম, ওই কথাগুলো বলার কোথাও দরকার নাই। আমি ইচ্ছে করে ফোনটা সরিয়ে নিয়েছি, তখন অন্য কারোর সামনে বলার দরকার নেই, কারণ খুবই ট্র্যাকফুলি তোমার থাকা উচিত বাসায়, তাই না? যেহেতু মায়ের ওই সক্ষমতা নাই এখন যে তোমাদের কাছে নিয়ে রাখতে পারে, সো একটু সাবধানে ওইভাবে থাকা এবং এই ফাঁকে নিজেকে তৈরি করাটা খুব জরুরি, তাই তো মিম? ছোট ভাইয়ের খেয়াল রাখা, নিজেকে তৈরি করা এবং খুব অল্প সময়ের মধ্যে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করা। মিম শুনতে পাচ্ছ আমার কথা? ওকে মা, তাহলে আজকের মতো আমি বিদায় নিই, বাট স্বপ্নে বিভোর হয়ে থাকলাম। যে মানুষটি সারা জীবন তোমাদের জন্য কষ্ট করেছে, তোমার জন্য, তোমার ভাইয়ের জন্য, যার নিঃশ্বাস আটকে আছে তোমাদের দুইজনের মধ্যে, মায়ের কাছে এর চাইতে কষ্টের আর কি হতে পারে, যে চাইলেই তার কলিজার টুকরা এই বাচ্চাগুলোকে বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারে না, তার আঁচল দিয়ে তার চোখ মুখ মুছে দিতে পারে না। অথবা মিমের জন্য, নাহিদের জন্য কত কষ্টের হতে পারে, যে আঁচলের গন্ধ একটা মানুষের জন্য সবচেয়ে মূল্যবান, সে আঁচলের পরশ তারা নিতে পারে না। তবে আমার বিশ্বাস এই দিন খুব বেশি দিন নাই দূরে, যেদিন মিম নিজের পায়ে দাঁড়াবে এবং সবকিছু ঠিক করে ফেলবে, রাইট মিম? ওকে, অনেক ভালোবাসা, অসম্ভব দোয়া তোমার জন্য মা। খুব শীঘ্রই সবকিছু মিলিয়ে সব ঠিক করে দিও, তুমি সেই জাদুর সেই কাঠি যার স্পর্শে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ওকে ওকে মা, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অসম্ভব লক্ষ্মী বাচ্চা আপনার।
উপরে যিনি থাকেন, আমরা হয়তো অনেক সময় কষ্ট পেয়ে গিয়ে স্রষ্টাকে ভুল বুঝি, অনেক কথাই বলে ফেলি। আমি নিজেও বলি, গত পরশু দিনে অনেক বড় কথা বলে ফেলেছিলাম যে স্রষ্টা পরীক্ষা নেওয়ার জন্য কি তুমি আমাকে খুঁজে খুঁজে পাচ্ছ বারবার। পরবর্তীতে দেখলাম যে আমি যেসব প্রবলেমগুলো নিয়ে ভাবতেছিলাম, আমার একটা জায়গার জন্য দেশের বাইরে যাওয়া উচিত, তাহলে আমার লাগবে পাসপোর্ট। হঠাৎ পাসপোর্ট থেকে তুলে সামনে দেখি 1.5 বছর তো পাসপোর্ট দেখার প্রয়োজন পড়েনি, যেহেতু কোভিডে সবকিছু বন্ধ ছিল। এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, খেয়াল করিনি। তো এইসব চিন্তা করে এক পর্যায়ে আমি মুখ ফসকে ওই কথাটা বের হয়ে গেছে যে মামুদ রে, পরীক্ষা নেওয়ার জন্য তুমি কি আমারই পছন্দ করছো এত? তারই 5 মিনিট পর একটা ফোন কল আসলো, একজন হাই অফিসিয়াল, বাংলাদেশের একদম স্ট্র্যাটেজিক পজিশনে আছে। আমি তাকে কথা প্রসঙ্গে এই কথাটা যখন বললাম, যে কোনো সমস্যা নাই, 2 দিনের মধ্যে ব্যবস্থা করতেছি, শুনুন বড়ি অ্যাবাউট ইট। পরে আমি কিছুক্ষণ পর ভাবলাম যে আল্লাহকে নিচে নেমে এসে এতেশামকে সাহায্য করবে, এটা তো না, কাউকে না কাউকে ওসিলা হিসাবেই এই ব্যবস্থা উনি করে দেন। তার মানে আল্লাহ যেমন কষ্টও দিয়েছেন, সলিউশনের একটা মাধ্যম ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছেন। একদম। তখন আমার ভুলটা বুঝতে পেরে আমি সরি বললাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। সো আপনি যেমন কষ্ট পাচ্ছেন, এর চেয়ে কষ্ট কি হতে পারে? আমার মনে হয়, যদিও সি ইজ নট ম্যারিড ইয়েট, তারপরেও নারী সত্তা তো তার মধ্যে আছে, সে রিলেট করতে পারবে আরো বেশি যে একটা মায়ের জন্য কতখানি কষ্টের বেদনার হতে পারে যে তার 2 সন্তান, যে সন্তান দুটোকে মানুষ করেছে, সে তাদেরকে এখন তাদের কাছে রাখতে পারে না, একটু ফোনে কথাও বলতে পারে না। আবার সমাধানের জায়গাটা কোথায় জানেন? এই মেয়েটিকে খুব লক্ষ্মী বাচ্চা বলে আমার মনে হলো, তার কণ্ঠস্বরের মধ্যে যে দৃঢ়তা। জি গুরু, আপনার মতো কিন্তু এত ভেঙে যাওয়া টাইপের অবস্থাতে সে নাই, ভিতরে মনে হচ্ছে একটা যুদ্ধ চলতেছে তার, সে যুদ্ধে তাকে জয়ী হতে পারবে। সে আমাকে বলে, ও যদি ঠিক হয়ে যায়, বলেন তো কতদিন সময়, খুব বেশি সময় কিন্তু লাগবে না, আবার আপনাদের সুরে বাঁশি বাজবে, আবার সুখের জীবন ঘুরে আসবে, রাইট? গুরু, আমার বাচ্চাগুলো অনেক সময় না খেয়ে ঘুমায় যায়, সকালে যখন উঠে অনেক সময় আমাকে বলে, মা আগে তো তুমি সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা রেডি করে ডাক দিতা, টেবিলে নাস্তাটা রেডি থাকতো, আর এখন এমন একটা সময় আসছে বাবা আর ভদ্র মহিলা ওনারা ওনাদের মতো করে খেয়ে দরজা লক করে রাখে, আমাদের জন্য কিছু রাখে না। দেখা যায় দুপুর বেলা হয়ে যায়, ওনারা ঘুম থেকে ওঠে না। তো ওই পর্যায়ে কি করব বলো? তখন আমি আমার মেয়েকে বলি যে আম্মু, আমি মাঝখানে গুরু একটা কথা বলি, আমি কোভিড আইসিইউতে কাজ করেছিলাম 5 মাস, আমার কোনো সার্টিফিকেট নাই, কিছু নাই। কোভিডের সময়, কোভিড আইসিইউতে ছিলেন? আমি ওখানে 5 মাস কাজ করি। দেন ওনারা আমাকে যে স্যালারির কথাটা বলে নিয়েছিল, তার 3 ভাগের 1 ভাগও আমাকে ওইভাবে দেননি। সো এই মাঝখানে আমি পরে রাগ করে রেজিগনেশন দিয়ে আমি চলে আসছি ওখান থেকে। তো আমি বলেছি, মা গো, আমি তো অনেক বেশি স্যালারি পাই না, আমি কি তোমার নানা ভাইকে বাসায় দিব, না নিজে চলবো, না তোমাদেরকে দিব? তো যাই হোক আম্মু, আমি 2000 টাকা পাঠাই, এই টাকাটাতে তোমরা একটু একটু করে প্রতিদিন সকালে নাস্তা কিনে খাবা। আগে হয়তো আমি বানাই খাওয়াইতাম, বাট এখন কিনে খাও মা, কিছু করার নাই। তো তার বাবা বুঝতে পারে সেই টাকাটা ওরা যখন উঠাইতে যায় বিকাশ থেকে, ডিরেক্টলি ওর বাবা বলে, আরে তোর মা তো প্রস্টিটিউট, এটা হারাম পয়সা, এই টাকা যদি তোরা খাবি তাহলে বাসা থেকে একদম বের করে দিবে এবং নিয়ে ওখানে দিয়ে আসবো। এমনও সময় আসে সে মেয়েকে নাকি আমাকে যে ভাষায় বকা দিয়ে কথা বলে, সেম বকাগুলো সে আমার মেয়েকে দেয়। ডিরেক্ট বলে, মায়ের মতো প্রস্টিটিউট হইছিস, 2 নম্বর হয়ে গেছিস। আমার সাথে কথা বলতে দেখলে বা বুঝতে পারলেই ডিরেক্ট বলে, রাস্তার মেয়ের পেটে থেকে হইছিস, আর কত ভালো হবি, তো রাস্তার মেয়ের মতোই তো হবি। আমার মেয়ে বলে, মা বাবা তোমার সাথে সংসার করছে, বাবা তোমাকে যা বলে আমাকেও তাই বলে। এটা কি বাবার কোনো কথা? বাবাকে কোনো কথা বলতে পারি না। ভদ্র মহিলা আমার ছেলেকে বলে, ওর নাকি জন্মেরই নাকি ঠিক নাই। আমার ছেলে কান্না করে আর আমাকে বলে, মা আমি কি জারজ সন্তান? জারজ কাকে বলে মা? আমি কিচ্ছু বলতে পারি না তখন, যে বাবা আমি জানি না, এই শব্দের অর্থ আমি জানি না, তোমার বাবাকে জিজ্ঞেস করো, আমাকে বইলো না। আমি এত কিছু এখন আর শুনতে পারি না। বলছি ভালো থাকলে আমার
আমাকে কখনো ফোন দিয়ে বললো যে মা আমি ভালো আছি, বাট খারাপ থাকলে আমার আর বললো না যে তোমরা ভালো নাই। এখন গুরু বর্তমানে আমি যে অবস্থায় আছি এটা কি কোনো বেঁচে থাকা বলে না। আমার সার্টিফিকেট নাই ঠিক আছে, বাট আমার টুকিটাকি যে এক্সপেরিয়েন্স ছিল ওটা দিয়ে আমি বিভিন্ন শোরুমে জব করেছি, বাট এখন কোথাও হচ্ছে না, নিচ্ছে না। দেন রিসেন্টলি কিছুদিন আগে আমাদের ফ্যামিলিতে যেটা ঘটে যায়, আমার বড় বোনেরও ডিভোর্স হয় আমার 2 বছর আগে। তো আমার বোন তখন আমার বাসায় ছিল, তাকে যতটুকু সাপোর্ট দেয়া দরকার ছিল আমি দিয়েছি, বাট আমার এই অবস্থায় আমার বোন ডিরেক্ট আমাকে বলে আমি যদি বাসায় একটা বুয়া রাখি তাকে তো মাসে 4-5 হাজার টাকা দিব কাজ করলে। তো সেই কাজগুলো টুকিটাকি তুমি করলে তো টাকাটা তুমি পাও। আমি বলছি আপা আমার এতটা কষ্ট নাই যে তোমার বাসায় কাজ করে আমার সেই 4-5 হাজার টাকা লাগবে, প্রয়োজন নাই আমার। আমার যদি কাজ করতে হয় আমি অন্যের বাসায় কাজ করব, তোমার এখানে না। আমি আসলে তোমার মতো হইতেই পারি নাই, বুঝতে পারি নাই। দেন আমিও তার একটা সময় তাকে আমি নিজে থেকে টুকটাক এমনি টাকা ছাড়াও আপুকে 20,000 টাকা দিয়েছিলাম। আমি যখন প্রবলেমে পড়ে আসি তখন আপুকে বলি যে আপু এখন তো তোমার আর্থিক অবস্থা ভালো, তুমি ক্যাটারিং এর বিজনেস করতেছো, ভালো করতেছো, দেন আমাকে ওখান থেকে কিছু কিছু টাকা দিলে আমার যে শারীরিক প্রবলেমটা চলতেছে এটা আমি ঠিক করতে পারি। তো সে আমার সাথে অনেক রাগ ব্যবহার করে, আম্মুর সাথে অনেক কথা বলে। আম্মু আমাকে ডিরেক্ট বলে যে এই টাকার ব্যাপারে আর কখনো ওর সাথে কথা বলবা না। টাকা কি তুমি ওকে দিছো না ওর হাজবেন্ডকে দিছো? পরে আমি বললাম মা বিপদে তো আপুই ছিল, ওর হাজবেন্ডকে দেয়া আর আপুকে দেয়া তো একই কথা, টাকা তো আমি আপু বলার পরেই দিছি। তো এখন আমার যে প্রবলেম গুলো আমি কি এগুলো ঠিক করতে পারবো? গুরু আমার এমন অবস্থা যে আমি দাঁতের পেইন যখন শুরু হয় আমি 2 দিন 3 দিনও খেতে পারি না। দেখা যায় হয়তো শুধু পানি খেয়ে থাকছি বা শুধু অ্যান্টিবায়োটিক 2-1টা এনে খাচ্ছি, এরকম। আপাতত আপনার কোনো কাজ নাই, কোনো জব নাই, আমার জব নাই, আপনাকে সাপোর্ট করার জন্য পরিবারের কোনো মেম্বার নাই, কেউ নাই। না। আপনার সেপারেশন হয়েছে প্রায় 2 বছর নাকি আরো বেশি? 2 বছর থেকে কিছু বেশি হবে। হ্যাঁ। আপনার 2 বাচ্চা আপনাদের কাছে থাকার সুযোগ নাই, যেহেতু আপনার সক্ষমতা থাকলে তাকে আপনি রাখতে পারতেন। নিয়ে এসে যেহেতু তাদের মুখে খাবারই তুলে দিতে পারবেন না, সেখানে আমি কি করে চিন্তা করব? মায়ের জায়গাটা হয়তো আপনি স্যাক্রিফাইস করেছেন যে নিজের মনকে বুঝিয়ে নিতে পারবো, অ্যাট লিস্ট তারা খেয়ে পরে থাকুক। যদিও তাদের ওখানে অনেক প্রবলেম হচ্ছে আপনি জানেন, তাও মেনে নিচ্ছেন যে বেঁচে আছে। তাই আমার মেয়েটা তার বাবার কাছে সেফটি না। আমার মেয়ে আমাকে বলছে মা আমাকে নিয়ে যাও। আমি আসলে আর নিতে পারতেছি না, মানে ডিরেক্ট বলে মা দেখো ভালো লাগে না, আমি আসলে নিতে পারতেছি না। আচ্ছা আমি আপনার বর্তমান সিচুয়েশন নিয়ে যেগুলো কথা বলতেছিলাম আমরা, সেটা হচ্ছে যে আপনার এমন কেউ নাই যে আপনাকে পাশে দাঁড়াতে পারে, রাইট? আপনাকে সাপোর্ট দিতে পারে, এরকম কেউই নাই পরিবার আত্মীয় স্বজনের মধ্যে। আপনি সেপারেটেড, অর্থাৎ এখন ডিভোর্সে একজন। জব ইটস ট্রু যে কর্পোরেট হাউস এবং স্পেশালি যেসব ফ্যাশন হাউস বা যেসব জায়গাগুলোতে আপনি কাজ করতেন সেখানে তুলনামূলকভাবে সাধারণত মানুষ পার্ট টাইম জবের জন্য তাদেরকে বেছে নেয় যারা স্টুডেন্ট বা অনগোয়িং যারা, কারণ তাদেরকে দিয়ে হয়তো সেলটা বেশি আসার সম্ভাবনা থাকে। তো ওই কাজগুলো আপনি ঠিকভাবে পাচ্ছেন না, সেটাও পাচ্ছেন না, এই কারণে আপনি হয়তো পাচ্ছেন না। আর সেই সাথে বলছেন যে আপনি চাইলে আপনার বাচ্চাদের সাথে একটু ফোনে কথা বলার মতো সুযোগ তৈরি হয় না। আমরা আগে থেকে চিন্তা করে রাখছিলাম যে ফোনে কথা বলানো যায় কিনা, তার অংশ হিসেবে আজকে কিছুক্ষণ কথা বলার সুযোগ আপনার হলো। এখন অপেক্ষা যে কোনো এক সময় মেম বা নাহাইদ ওরা যদি পায়ের উপর ভর করে দাঁড়াতে পারে, আত্মনির্ভরশীল হয়,
তবে হয়তো কষ্টের জীবন আপনার দূর হতে পারে, এই দীর্ঘ নিঃশ্বাস থামতে পারে। এছাড়া তো আমি কোনো উপায় সামনে দেখতেছি না। এই অবস্থার মধ্যে আছেন। জি। আমার কাছে আপনার গল্প শুনে কি মনে হচ্ছে জানেন, আমি এটি সত্যি যে সব মানুষেরই দুঃখ কষ্টের ভিতর দিয়ে যায়। আপনার কষ্টের কোনো সীমা পরিসীমা আমিও নিরূপণ করতে পারছি না। দিস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমার কেন যেন হচ্ছে এই পৃথিবীর এখন যে জলবায়ু পরিবর্তনের কথা মানুষ বলতেছে আর গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলতেছে, এই পৃথিবীতে অভিশপ্ত হয়ে গেছে প্রত্যেকটা সম্পর্কের জায়গাতে। এটাতেই তো স্রষ্টা কখন না গোটা পৃথিবীকে উলট পালট করে দেন। আপনার এই গত 45 মিনিটের গল্পে যেসব তথ্যগুলো আপনার মুখ দিয়ে আসছে, যদি আপনার দেয়া তথ্যগুলো সঠিক হয়ে থাকে, দেয়াই উচিত গুরু। আমি এখানে যা আপনার দেয়া বলেছি তথ্যগুলো সব যদি সঠিক হয়ে থাকে, আমার মনে হয় এরকম একটা স্টোরি যথেষ্ট। এবং স্টোরি যে বাকগুলো আপনি বলেছেন যে একজন বাবা কেমনে পারে তার মায়ের উপস্থিতিতে তার বেডরুমে তার ঘরে, গুরু শুধু এটা না, পুরো এলাকাবাসী তারাও জানে। হ্যাঁ, পুরো এলাকাবাসী অ্যান্ড পুলিশ, আমি পুলিশ সহকারে, রিহাব সেন্টার গাড়ি সহকারে, ওই মেয়ে যে কথাগুলো সহকারে, বললেন আমার এই কথাগুলো হাজবেন্ডকে আমি অনেকেই অ্যাকনলেজ করবে, সাক্ষী দেবে, সবাই দেখছে। তার মানে এটা ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট। সো বলা না বলার কিছু নাই এখানে, প্রমাণের কিছু নাই। কিছু নাই। তাহলে আর কি বা বলার আছে? তাই যদি হয়ে থাকে তাহলে বলেন তো, কেউ কিছু বলে নাই। একটা ইটসেলফ একটা স্টোরি যথেষ্ট গোটা পৃথিবী অভিশপ্ত হয়ে যাওয়ার জন্য। এই একটা স্টোরি যথেষ্ট যে স্রষ্টার গোটা পৃথিবীকে ওলট পালট করে দেওয়ার জন্য। এনিওয়ে, খুবই আমি ফ্রাস্ট্রেটেড, আই এম স্পিচলেস। এবং আমার 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 আসলে বড় বড় অরুচি হচ্ছে এই মানুষগুলোর যখন প্রতিবিম্ব বা সিকোয়েন্স আমার চোখের সামনে আসতেছে। এবং লাস্ট কথাটা আমি নিতে পারলাম না, শোনেন, তাই আপনাকে পরিপূর্ণভাবে ডেলিভারিও করতে দিলাম না। বাট ভিউয়ার্স এবং লিসেনার যারা বোঝার তারা হয়তো বুঝতেছে যে এই ভদ্রলোকের কাছে কেউই নিরাপদ না, কেউ না বলতে কেউ না। এখানে এর সম্পর্কের কাছে কোনো কিছুর মূল্য নাই। হি ইজ ফ্রিকিং অ্যাডিক্টেড, এবং অ্যাডিক্টেড এর লোকটা পার্থক্য তৈরি করতে পারে না যে কে তার সামনে আছে, যেন যে কোনো কিছু আমি অলরেডি আপনার কথার মেসেজ অলরেডি বুঝেছি। আমি একটু প্রিয়াঙ্কার কাছ থেকে ঘুরে আসি। অবিশ্বাস। আমরা আমাদের আজকের অতিথি লোপার গল্পে আবারও ফিরে যাব। তার আগে কিছু ইনফরমেশন আমি আমাদের লিসেনার এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে দিয়ে দিতে চাই। যারা আমাদের ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে আসতে চান এবং এই হট সিটে বসে আমাদের সাথে আপনার গল্প শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে SMS করতে পারেন। নিচে স্ক্রলে যাচ্ছে আমাদের নাম্বারটি, সেখান থেকেও দেখে নিতে পারেন। এবং আমিও বলে দিচ্ছি নাম্বারটি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। আপনার গল্পটি সিলেক্ট হয়ে গেলে আপনি চলে আসতে পারেন ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে এবং এই হট সিটে বসে আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফিওনাতে চলছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট। সামনে পুজো এবং পুজো উপলক্ষে এই ডিসকাউন্ট অফারটি চলছে। পুজো ডিল উইথ দ্য নিউ অ্যারাইভালসে এই অফারটি পাওয়া যাবে। এই অফারে পাওয়া যাবে পাঞ্জাবি, কুর্তি, শার্ট, প্যান্ট এবং পাজামা। মুম্বাই কালেকশনের উপরেও পাওয়া যাবে এই অফারটি। মুম্বাই কালেকশনের উপরে ফিওনাতে থাকছে 50% পর্যন্ত ডিসকাউন্ট। পুজো উপলক্ষে নতুন শার্ট এবং কুর্তিতে ফিওনাতে পেয়ে যাবেন 20% পর্যন্ত ডিসকাউন্ট। এই ডিসকাউন্টগুলো আপনারা এভেল করতে পারবেন ফিওনার শোরুম থেকে এবং ফিওনার ওয়েবসাইট থেকে। ভিজিট করুন www.fionabd.com অথবা ফিওনার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করে দিতে পারেন। FIONA ফিওনা লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন ফিওনার ফেসবুক পেজটি। তাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এবং তাদের অফারগুলো আরো বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। এছাড়াও ফিওনার দুটি শোরুম রয়েছে। বসুন্ধরা সিটিতে তাদের একটি শোরুম রয়েছে। তাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার 60, 61, 62, 63 লেভেল 2 ব্লক A, এবং পুলিশ প্লাজা কনকর্ডেও তাদের একটি শোরুম রয়েছে শপ নাম্বার 239 লেভেল 1 ব্লক A। চলে যাব আমাদের আজকের অতিথির গল্পে যাওয়ার আগে আমি এক দফায় থ্যাঙ্কস জানাচ্ছি ফিওনা, আমাদের প্রাউড স্পন্সর, আমার ওয়ার্ডরোব স্পন্সর অ্যাজ ওয়েল, যার ড্রেস পরে আমি প্রোগ্রামে আসতে পছন্দ করি। অ্যান্ড অফকোর্স ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 ফ্রিকোয়েন্সি মডিউলে গোটা বাংলাদেশে আমরা পৌঁছে যাই। সেই সাথে আপনারা আমাদের পেজে, ফেসবুক পেজ থেকে আমাদের সাথে কানেক্টেড থাকেন। ইটস এ গুড থিং, গুড অ্যাপ্রোচ যে উই আর ডেভেলপিং। এই ফেসবুক পেজের যে উন্মাদনা আস্তে আস্তে বাড়তেছে, সেটি সত্যি আপনাদের ভালোবাসার দারুণ এক রিফ্লেকশন। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা তার জন্য। আমরা আরেক দফায় ফিওনা, FIONA ফিওনা, সেই ফিওনা লিখে সার্চ দিলে আপনারা কিন্তু পেজটি পেয়ে যাচ্ছেন। সেখানে লাইক দিয়ে তাদের সাথে কানেক্টেড থাকুন, বিকজ দে আর প্রাউড স্পন্সর। আমরা আপ টু 70% পর্যন্ত এই ডিসকাউন্টটি পাওয়া যাবে আজ থেকে পুজোর 10ম দিন পর্যন্ত। অকার বিজয়া, রাইট?
ওকে, এক্স্যাক্টলি। দশম দিন বলতে পুজোর ইনফ্যাক্ট বিজয়াকে দশমী বলা হয়। তার মানে প্রথমে মহালয়া বীরেন ভদ্রের যে কণ্ঠস্বর, যা দেবী স্বর্গবতী সুশক্তিরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ, তারপরে ষষ্ঠী, দেন সপ্তমী, দেন মহাষ্টমী, নবমী, দেন বিজয়া বা দশমী। এনিওয়ে, সবাইকে ইন অ্যাডভান্স সনাতনের ধর্ম যারা বিলংস করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমার দাদা এখানে বসে আছে, আমার শব্দগুরু সুশান্ত দা, শারদীয় শুভেচ্ছা ইন অ্যাডভান্স, এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ওকে, আমি কোনোভাবেই আসলে এই পরিস্থিতির কুল কিনারা করতে পারছি না, কারণ উনি স্টোরির যে ডিটেলিং এ যাননি এই কারণে যে যেই মানুষটির হাত ধরে শুধুই ফ্রাস্ট্রেশন, শুধুই কষ্ট, শুধুই অন্ধকার, শুধুই দীর্ঘ নিঃশ্বাস, তার কোন দিক থেকে শুরু করবেন আর কি বা বলবেন। অসম্ভব বিরক্তি থেকেই সেই সংসার থেকে চলে আসা, কিন্তু তার পক্ষ থেকে তিনি বলছিলেন যে প্রচুর চেষ্টা করেছি কিন্তু কোনো সমাধান আমি পাইনি, এবং এখনকার তারিখে না তার কাছে জব আছে, কেউ কোনো মানুষ তাকে একটা যে জব দিবে সেই না সুযোগ আছে, নাকি তার সন্তান তাদের কাছে আছে, কারণ চাইল্ডের সন্তান দুইজনকে তার কাছে রাখতে পারছেন না, যেহেতু তাদের ভরণ পোষণের মতো সক্ষমতা তার নাই, বা পরিবারের লোকজনও এমন কেউ নাই যে তাকে সাপোর্ট করতে পারে। তাহলে এর চাইতে অন্ধকার মুহূর্ত একটা মানুষের জীবনে আর কি হতে পারে। কিন্তু এই মানুষটাও তো ভালোবেসে বিয়ে করেছিল, এখন থেকে বেশ কয়েক বছর আগে স্বপ্ন দেখেছিল দারুণভাবে পৃথিবী সাজাবে তারা দুইজন মিলে। তারপরেও শুরুটা এবং এখন যে বর্তমান এই জার্নি যদি আপনাকে বলতে বলি, কিভাবে বলবেন? ভালোবাসার সম্পর্ক তো ছিল আপনার এই, যার সাথে এখন সেপারেটেড আপনি, রাইট? তারপর আমাদের ফার্স্ট মিটটা হয়, আমি ছোটখাটো একটা গ্রামীণ ব্যাংকে জব করতাম, সমিতির মতোই। তো ওখান থেকে ওর সাথে আমার পরিচয়, দেন 2 বছর আমাদের টুকিটাকি কথাবার্তা। 2005 সালে আমার বিয়ে, আমি খুব শর্টলি করে বলছি। তো ওখানে আমাদের 2005-এ যখন বিয়ে হয়ে যায়, ও আমাকে বাসায় ওঠায় না, বলে যে আমরা 2-3 মাস পরে বাসায় উঠি, আগে আম্মুকে জানাই দেন পরে উঠবো। ঠিক আছে, ওরটাই মেনে নিলাম। তো ও যখন ভাড়া বাসা নিল, ভাড়া বাসায় থাকছিলাম, ভালো ছিলাম। ও জব টপ কিছুই করতো না, ফার্স্ট টাইম থেকে কিছু করতো না, দেন বাসা থেকে আনতো, টাকা পয়সা আনতো, ওইভাবে চালাইতো। তো হঠাৎ করেই যাই হোক আমি ফার্স্ট আর কি প্রেগনেন্ট হয়ে যাই। তো জানতে পারি 4.5 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি কনসেপ্ট করেছি। তো ওকে আমি ব্যাপারটা বলি যে দেখো এই বিষয় অসুস্থ লাগতেছে অনেকদিন থেকে, বলতে চাচ্ছি কিন্তু বলতে পারতেছি না। তো বলে যে কি সমস্যা, আসা চলো দেখি। তো ও আমাকে নিয়ে যায় ডক্টরের কাছে, তো টেস্ট করে, তো বলে যে পজিটিভ। এইজ প্রায় 4.5 মাসের মতন হয়ে যায় বেবির বয়স। দেন ও বাসায় আসে, ওর ফ্যামিলিতে জানায়। ওর ফ্যামিলিতে জানানোর পরে আমার শাশুড়ি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার মতো মানুষ মনে হয় না পৃথিবীতে হবে, আমি জানি না। সে খুবই অমায়িক একটা মহিলা ছিল, আমি তাকে মাই বলতাম। দেন আমার শাশুড়ি আমার জন্য যা করেছে আমার মনে হয় না এরকম কেউ কারোর জন্য করে। তো শ্বশুর দেবর এরা হচ্ছে আমাকে একসেপ্ট করে নাই, ননদ একসেপ্ট করে নাই। তো আমার শ্বশুর, আমার হাজবেন্ড তো তখন থেকেই, মানে আমি জানতাম না যে সে জুয়া খেলে বা ড্রাগ অ্যাডিক্টেড, সে হেরোইন নেয়, এগুলো প্যাথেডিন খায়, এইসব আমি কিছুই জানতাম না, পরে জানতে পারি। হেরোইন, প্যাথেডিন মানে খারাপ নেশা কিছু বাদ নাই, মানে কোনো কিছুই বাদ নাই, সে সব কিছুই নিত, বাট আমি ওটা বুঝতেই পারি নাই কখনো। আমার সামনে তো কখনো কিছু করে নাই, জন্য সবাই জানতো, সবাই জানতো, বাট আপনি জানতেন না। আমি জানতাম না, কারণ আমাকে সে রেখেছিল লোকে তার বাসা থেকেও যেতে প্রায় 40 টাকা 50 টাকা রিক্সা ভাড়া, ওরকম ডিস্টেন্স অনুযায়ী আর কি। তো যাই হোক, ফার্স্ট বেবি, আমি তো ভেবেছিলাম যে সবাই অনেক খুশি হবে, বাসায় নিয়ে যাবে। তো আমার শ্বশুর তাকে বলল যে গুলজার, আমি তোমাকে করব, আমি এই ওয়াইফ তোমার মেনে নিব না, তুমি ওকে হলো গিয়ে আমি 1 লাখ টাকা দিচ্ছি, ওকে 1 লাখ টাকা দিয়ে ডিভোর্স দিয়ে ওকে বিদায় করে দাও। তো আমার হাজবেন্ড ওই টাকাটা নেয়, এগুলো আমি অনেক পরে জানি আর কি, শর্টলি বলি। তো ওই টাকাটা নিয়ে সে আমার কাছে যায়, যাওয়ার পরে আমাকে টাকার কথা কিছুই বলে না, সে বলে যে লোপা চল তোমাকে চেক আপের জন্য নিয়ে যাব। তো বললাম কালকেই তো গিয়ে আসলাম, তা আজকে আবার কি? বললো যে না চলো একটু ভালো করে চেক আপ করাই। তো ওর মনে কি আমি আর এত কিছু জানি না, আমাকে নিয়ে যায়, আমি যাই কুড়িল চৌরাস্তায়, ওখানে একটা মানববন্ধন ক্লিনিক থাকে, ওই ক্লিনিকে আমাকে নিয়ে যায়।
দেন আমি বসে থাকি চেম্বারে, একজন নার্স আসে, তো আসার পর উনি আমাকে বলে যে স্যালাইনের পানিটা আপনি খান। তো আমি স্যালাইনের পানিটা খাই ওই টাইমে, বুঝতে পারি না কেন কি। ওই পানিটা খাওয়ার পরে আমি আর বলতে পারি না কি হয়েছে না হয়েছে, আমি সেন্সলেস। হঠাৎ করে জেগে দেখি আমি কেবিনে। তো আমি জাস্ট শুধু জিজ্ঞেস করছি যে আমি কেবিনে কেন, এবং কি হয়েছে আমার। উনি বলতেছে যে আপনি মাথা ঘুরে পড়ে গেছেন। তো বললাম যে আমার হাজবেন্ড কোথায়? বলে যে উনি আছে, নিচে আছে, আপনার মেডিসিন আনতে গেছে। আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পর সে আমাকে একটা ইনজেকশন দেয়। তো আমি জিজ্ঞেসও করি যে মানে ইনজেকশনটা কেন দিচ্ছেন, কি জন্য, আসলে আমার কি হয়েছে। তো বলে যে আপনি অনেক উইক, তো তাড়াতাড়ি ঠিকঠাক করার জন্য এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আপনাকে। তো তখন এত কিছু বুঝতাম না। তো একটা পর্যায়ে আমার আবার সেন্স চলে যায়, আমি কিছুই বলতে পারি না। তো আমার নর্মাল ডেলিভারি করার জন্য তারা অনেক ট্রাই করে আমার, তো আমার নর্মাল ডেলিভারিটা হয় না, বেবিটা মারা যায় ওখানেই। তো ওটা কি ডেলিভারি ট্রাই নাকি অ্যাবর্শনের চেষ্টা করতেছিল তারা? আবাসনের চেষ্টা করতেছিল। তাহলে তো মেরে ফেলা, এটা তো খুন। মানে যখন 4.5 মাসের প্রেগন্যান্সি তখন? হ্যাঁ, এটা তো নর্মাল ডেলিভারি, এগুলো তো প্রশ্নই আসে না। অ্যাভয়েড করার চেষ্টা ছিল। হ্যাঁ, তো আমি তো এগুলো বুঝতাম না, বুঝতেও পারি না আসলে। মানে আপনাকে আমি তো অজ্ঞান করে একেবারেই আপনাকে senseless ছিলাম। অ্যাবর্শন করার চেষ্টা এবং চেষ্টা। জাস্ট খুন করা, মেরে ফেলা একটা হ্যাঁ বাচ্চাকে। সেটাই। দেন আপনি পরেও টের পেলেন না? না না, আমি কিছু পরেও বুঝলেন না জ্ঞান ফিরলো যখন অ্যাবর্শন ছিল? অ্যাবর্শন ছিল, এটা আমি অনেক পরে টের পাইছি। যেটা আসলে আমাকে মরে যাওয়া যখন- না, আমাকে অ্যাভয়েড করেছে, অ্যাবর্শন করা হয়েছে। রাইট, হ্যাঁ। তো এক ডক্টর আসে, ডক্টর এসে বলে যে কি হয়েছে পেশেন্টের। তো বললো যে স্যার পেশেন্ট স্লিপ করে বাসায় পড়ে যায়, ব্লিডিং হয়, দেন বাচ্চাটা ওইখানেই হয়ে যায়, এখন এটা অ্যাবর্শন করতে হবে। তো ডক্টর যখন চেক টেক করে দেখে বেবি তো বড় হয়ে গেছে। তো ওনারা আমাকে ওটিতে নেয়, অ্যানাস্থেসিয়ান আমাকে সেন্সলেস করার পর আমি আর কিছু বলতে পারি না কি হয়েছে না হয়েছে। তখন বাচ্চাটা কেটে কেটে বের করে। মানে একটা নাটক, পুরোপুরি একটা নাটক সাজানো হয়েছে। বাচ্চাটাকে প্রায় 5 টুকরো করে বাহ, বের করা হয়। কি দেশ! নিজেদের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আগে পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়, যদি সক্ষমতা থাকে। মিনিমাম কোনো ভরসা করার জায়গা নাই, মিনিমাম। তারপরেও সেম অন তাকে আমি অন্ধের মতো বাংলাদেশের ভেতরের বাংলাদেশ কত যে কদর্য, বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ কত যে নোংরামি ভেতরে। সেম অন ইট। যখন আমার সেন্স যাদের আসে, কাছে মানুষ সারেন্ডার করে, যাদের ছড়িয়ে নিচে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয়, যাদের কাছে নিশ্চিন্তে নির্দ্বিধায়, যাদের অক্সিজেন, যাদের এই সেন্সলেস হওয়ার জন্য সমস্ত কিছু মেনে নেয়, তারাই যদি ভরসা নিয়ে এইরকম কারুকার্য করা শুরু করে, কোন ভরসা মানুষ তাদের ছুরি চাকু নিচে যাবে? অনেক এক্সাম্পল আছে, আমার নিজেকে নিয়ে আছে। নর্মাল একটা নর্মাল একটা অ্যাপেন্ডিক্স অপারেশন, ডক্টর বলল there is a probability I'm going through the preservative treatment, you know, তো কিছু হবে না, আর সমস্যা নাই, চলে যান। পরের দিন ব্লাস্ট, পুরো অ্যাবডোমেন কেটে আমার অপারেশন করা হলো 4 ঘন্টা ধরে। সো দিস আর দ্য থিং। ভুল তাও মানা যায়, বাট ইন্টেনশন যখন এইরকম হয়, এটা কি মানা যায়? তারপর যখন আমার আর যে করাচ্ছে তার সামনে বা ওই বাচ্চার বাবা, সে ছিল না, সে জানতো না? আপনি তাই বলতে চাচ্ছেন? না না, সে জানতো, সেই তো করাচ্ছে এগুলো, টাকা নিছে বাড়ি থেকে, সবকিছু করেছে। আপনাকে কিভাবে বিদায় করা যায়, Right, হ্যাঁ। বাচ্চার ব্যাপারটা শেষ করা যায়, এই তো জাস্ট খুন করে সবকিছু তো আপনাকে সেই বিদায় করার করেছে। রাস্তা। আমার বড় বোনকে ফোন দিয়ে হসপিটালে নিয়ে আসে। তো আমি সেন্স আসার পরে দেখি আমার মাথার কাছে আমার বোন বসে আছে। জিজ্ঞেস করলাম আপু কি হয়েছে? পরে বলে তুমি নাকি স্লিপ করে পড়ে গেছো, তোমার বাচ্চা সমস্যা। আমি তখনই হাউমাউ করে কান্না করে দিছি।
আমি বেড থেকে নিচে পড়ে গেছি। যখন আমাকে বেবিটা যখন আমাকে দেখায় আমি সেন্সলেস হয়ে যাই। কিভাবে দেখাচ্ছে? যে ডক্টর অপারেশনটা করে সে ওই বেবিটা একটা বোলের মধ্যে রেখে দেয়। দেন আমার হাজবেন্ডের কথা যখন জিজ্ঞেস করে আমার বোন বলে যে ও তো আসি বলে যে বের হয়েছে, এখনো তো আসতেছে না, ওর ফোনটা বন্ধ। তো ডক্টর তখন আমাকে জিজ্ঞেস করে অপারেশন কি তুমি ইচ্ছা করে করছো? পসিবল না, আমি কখনোই চাই নাই যে আমার আপনি পড়ে গেছিলেন যে স্টোরিটা বলছে সেটা কি? সেটাও মিথ্যা। সে তো আমি তো ওরকম পড়ে যাই কথা পড়েন। না, আমি তো পড়ে যাই নাই, আমার কিচ্ছু হয় নাই। সে আমাকে চেক আপের কথা বলে নিয়ে আসছে, দেন স্যালাইনের পানি খাওয়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা আপনি চান আর আপনার হাজবেন্ড চান, যেই যাক না কেন, কেমনে ডক্টর এই এজের একজন বাচ্চাকে অ্যাভয়েড করতে পারে সেটা হচ্ছে বাচ্চাটা অলরেডি তো মানে অনেক অলরেডি বড়, তার হ্যাঁ। গ্রোন আপ চলে আসছে সে। ডক্টর এটা কি তো আদৌ খুব করতে fed up। পারি আমরা? এটা তো লাইফ থ্রেটিং। একদম। বাচ্চা এবং এবং মায়ের জন্য life threatening। হ্যাঁ, মায়ের জন্য কিন্তু এটা খুব ডক্টর risk। অনেক ফেড আপ ছিল তার উপর, তাকে প্রচন্ড গালাগাল করছে যে করতেই তো পারি না, সে বলতে পারে, বাট আমি যে মহান পেশার সাথে জড়িত একজন বিং এ ডক্টর, এটা তো লাইফ থ্রেটিং ফর দ্য মাদার এজ ওয়েল। তো আমি কি করতে পারি ওই জিনিসটা? সেটাই তারপর বলেন। সে আর কি পর আমার হাজবেন্ডকে অনেকবার কল দেওয়ার পরে সে আসে, 2 দিন পরে আসে, ওভাবেই থাকে। তারপর ওকে নিয়ে বলে, ওকে খুব বিচ্ছিরি ভাষা একটা বকা দিয়ে বলে যে ভালো ঘরে সন্তান হলে কখনো এমন কাজ করে না, তুমি একটা রাস্কেল, দেখো তোমার বেবি দেখো। আমার ছেলে বেবি ছিল ওটা। কি কয় তখন ওই লোক, আপনার স্বামী? সে কিছু বলে নাই, দেখতেছে, তাকায়, সে দেখছে। শালার কলিজা ফেটে যাচ্ছে না? তাকায় দেখতেছে, বাচ্চা 5 টুকরা লাশ দেখতেছে। হ্যাঁ, সে দেখছে, দেখার পরে কি কোনো রিঅ্যাকশন নাই? তার কোনো রিয়াকশন নাই। কি করতেছে? সে বলল যে আসলে ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। ইস, ডক্টর তাকে অনেক ধরনের কথাবার্তা বলে যে আমি পরেও যদি তো আপনার জানতাম। 2টো বেবি হলো, তাহলে এগুলো কি উনার ইচ্ছায় ছিল নাকি? না, আমি বলছি এই বেবিটা যখন আমার অপারেশন করে ফেললো, দেন আমাকে বাসায় নিল। আমি একটু সুস্থ হওয়ার পরে যখন বাসায় যাই, তার 3 মাস পরেই আমি কনসেপ্ট করি আমার মিম আবারও? হ্যাঁ। তো তখন আমি বুদ্ধি করে আমার শাশুড়িকে আমি জানাইছি। যেহেতু আপনার একটা শিক্ষা হয়েছে যে আবার ওই ঘটনা ঘটে। তখন আমার শাশুড়িকে আমি বলি যে আম্মু, আমি তো কনসেপ্ট করছি, ফার্স্ট বেবি তো অ্যাবর্শন করানো হয়ে গেছে। আমার অ্যাবর্শন না, অজান্তে- এটা ক্লিয়ার মার্ডার ভাই। 5 মাস বয়সে একটা বাচ্চাকে অ্যাভয়েড বলে না, এটা ক্লিয়ার মার্ডার। এখন ওদের ভাষায় তখন তারা এটাই মনে করছে, তারা এভাবেই নিছে বিষয়টা। আমি গুরু আজও আমার এখনো চোখে ভাসে বিষয়টা। যদিও আমাকে বলতো যে তোমার 2টা হাত পা কেটে মেরে দাও, আমি অনায়াসে দিয়ে দিতাম, বাট আমার বেবিটার সাথে এরকম করতে দিতাম না। বুঝতে পারি না যে লাইফে এত কিছু হয়ে যাবে। যাই তারপর হোক, আপনার আপনাদের ওরসে জন্ম নিল মিম মিম। এবং নাহিদ। তো এরপরের আগে আমরা এই গল্পটা শুনেছি যে হি ইজ ড্যাম অ্যাডিক্টেড, বাজে বাজে অ্যাডিকশনের মধ্যে সবসময় থাকে। এমনকি সে আমাকে বাসায় নেয়ার পর, আমার মেয়ে হওয়ার পর, সে কোনোদিন বাসায় আসতো না। এবং 16 বছর সংসার বহুবিধ- জীবনে সে কখনোই রাতে বাসায় আসতো না, দিনেও বাসায় থাকতো না। এবং ফোন দিলে বহু মেয়েদের সাথে সম্পর্ক, হ্যাঁ, আপনার always বেডরুমে নিয়ে এসে right. মেয়েদের সাথে হ্যাঁ, খারাপ সম্পর্ক স্থাপন, এবং বাড়িতে তার সবাই family দেখতেছে, জানতো, সবাই সবার জানতো। সামনে। তো আমার- এটা একদম ওপেন আমার- ডিক্লেয়ার্ড একটা নোংরা প্রকৃতির মানুষ, যেটা আশপাশে সবাই জানে বলেই আপনি বলতেছেন। আমার শ্বশুর আমাকে কল দিয়ে বলে, বাপের বাড়ি বেড়াইতে গেছো, ভালো করছো, তোমার জামাই ঘরের মধ্যে মেয়ে মানুষ নিয়ে শুয়ে আছে, ও আবার কেমন তোমার বাপ? কমন সেন্স আছে? তারপর আমি বললাম যে বাবা, এই কথাটা আপনি আমাকে বলতেছেন, আপনার ছেলেকে বলেন। কখনোই কন্ট্রোল করেনি তো সে। না, তা সে তো বোঝায়। সে নিজেও ডিফেন্সের লোক ছিল। বাবা সে যদি মিনিমাম চাইতো, ওই অনেক কিছু জিনিসগুলো করতে মেনটেন পারতো। করতো তাহলে এত দূর হয়তো আসতে পারতো না। আমি কোনো বিচার পাই নাই। এখন ওই ভদ্রলোকের ব্যাপারে তো আপনার কোনো রিগ্রেট হওয়ার কথা না যে না, না। মানুষ আমার জীবনে নাই, না, শুধু মিম আর শুধু নাহিদের মিম আর নাহিদ আমার পুরো পৃথিবী, আমার মিম, আমার নাহিদ, ওরা 2 জন হইলে আমার কেমনে সার্ভাইভ কাউকে করবেন? চাই না। ওরা কিভাবে ফিরে আসবে? আপনার তো আমার- সে ব্যবস্থা নাই যে আমি ওদেরকে। সেটাই তো বলি, আমি কি করব? গুরু এমনও হয়েছে, আমি জবের জন্য গেছি, সত্যি কথা, এমন প্রপোজ করে যে মনে হয় যে জব করার থেকে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো।
অনেক সময় এরকম মনে হয়, মানে আমি এমনও ক্লাস 8 বলছি, এখন রাইট? হ্যাঁ রাইট। হয়তো আর আমার কয়েকদিন মেয়েটা পড়াশোনায় ভালো, মাশাআল্লাহ অনেক আলহামদুলিল্লাহ। ভালো। তাহলে ম্যাট্রিক ইন্টার কমপ্লিট করলেই মোটামুটি ও কিন্তু একটা পার্ট টাইম জবের ব্যবস্থা হয়ে যেতে হ্যাঁ পারে। ইনশাআল্লাহ পারবে। বা যদি ও টিউশনিও করে তাও ইনকাম হবে। Income আপনার হবে, যদি right. কোনো একটা কর্পোরেট হাউসে, যেখানে এসব ফ্যাশন হাউস গুলোতে সেলসম্যান জি, বা এইসব right. এই ধরনের সেলস উইম্যানের কাজ করলেও কিন্তু আমরা দুইজন মিলে কভার করে আমরা ফেলতে পারবো, কভার রাইট? করে ফেলতে পারবো, রাইট। ভিউয়ার্স যারা এখন আমার সাথে স্টুডিওতে কানেক্টেড আছেন, আমি অনুরোধ করব যে আপনি তো আমাদের পেজটা দেখতেই পাবেন, সেখানে Right. অনেকেই কমেন্ট করবে। যদি কেউ আসলে- সহযোগিতা করতে চায়, আপনি কমেন্ট সেকশনে গেলেই কিন্তু দেখতে পাবেন। না দেখতে পাবো না গুরু, আমার ফোন নাই। আচ্ছা, সেটা আপনি একদিনের জন্য কারো ফেসবুকে ঢুকেও দেখতে হয়তো বা পারবেন। হ্যাঁ, এটা সেভাবে কোনো বিগ পারবো। ডিল না, কোনো Right. সমস্যা না। কমেন্ট সেকশন থেকে আপনারা এই তথ্য নিতে পারবেন। জি। আমি বিশ্বাস করি যারা আমার সাথে প্রোগ্রামে থাকেন, দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের সবসময় একটা মানসিক সংযোগ থাকে কিভাবে এই কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়। এমন একজন গেস্টকে আজকে নিয়ে এসেছি, যে গেস্ট কোন থেকে কোন গল্প থেকে কোন গল্প বলবো, প্রত্যেকটা জায়গাতে কষ্টের সমস্ত রং যেন তার সামনে উপস্থাপিত হয়েছে। তো আমরা চাই যে সবকিছুকে পেছনে ফেলে তার নারী সেরাথন, তার মিম, তার নাহিদ তার কাছে ফিরে আসুক এবং তারাও বাঁচুক তার কাছে ফিরে এসে। কারণ যতটুকু আমরা তথ্য পেয়েছি যে ওই বাসাতেও কিন্তু মিম নাহিদ নিরাপদ না, এবং মিম নাহিদের ফিরে আসাটা খুব বেশি জরুরি তার মায়ের কাছে। এর জন্য প্রয়োজন শুধু আর্থিক সক্ষমতা, যেটি আমি আপনি কিন্তু চাইলেই পারি। যদি কারো কাছে তার জন্য পোর্টেবল কোনো জবের ব্যবস্থা থাকে, কোনো রকমের চাকরির ব্যবস্থা থাকে, প্লিজ একটু হেল্প করুন, পাশে এসে আমাদের দাঁড়ান। এই মানুষটিকে, এই মাকে তার সন্তান সহ বাঁচতে সাহায্য করুন। আমার মনে হয় আপনার এই চমৎকার উদ্যোগের জন্য সাদকা জারিয়া হিসেবে স্রষ্টাও আপনার দারুণ ভালো লাগার কারণ হবে। আমি প্রিয়াঙ্কার কাছে যাচ্ছি, আবার ফিরে আসবো আমাদের আজকের অতিথিকে নিয়ে। আমরা শুনছিলাম আমাদের আজকের অতিথি লোপার গল্পে আমরা আবারও ফিরে যাব। তার আগে কিছু ইনফরমেশন দিয়ে দিতে চাই। সামনে আসছে পুজো, সেই পুজো উপলক্ষে ফিওনাতে চলছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট। পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট এবং কুর্তির উপরে চলছে এই ডিসকাউন্ট অফারটি। ফিওনাতে রয়েছে এক্সক্লুসিভ মুম্বাই কালেকশন, যেখানে আপনারা পেয়ে যাবেন 50% পর্যন্ত ডিসকাউন্ট, এবং পূজা উপলক্ষে নতুন শার্ট এবং কুর্তিতেও পেয়ে যাবেন 20% পর্যন্ত ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটি আপনারা এভেল করতে পারবেন ফিওনার শোরুম থেকে এবং তাদের ফেসবুক পেজ থেকে এবং তাদের ওয়েবসাইট থেকে। FION ফিওনা লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন ফিওনার ফেসবুক পেজটি। সেখানে লাইক দিয়ে অথবা কমেন্ট করে আপনারা ফিওনার সব অফারগুলো সম্পর্কে জানতে পারবেন। ফিওনার শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক A, এবং পুলিশ প্লাজা কনকর্ডেও তাদের একটি শোরুম রয়েছে। শোরুম অ্যাড্রেস শপ নাম্বার 239, লেভেল 1, ব্লক A। চলে যাব আমাদের আজকের অতিথির গল্পে। একদম অনুষ্ঠানের শেষ দিকে আমার শুধু একটাই চাওয়া, সবাইকে সাথে একটাই চাওয়া যে আপনারা চাইলেই কিন্তু অনেক ক্যারিজমা ঘটিয়েছেন ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এর এই প্রোগ্রামে। সো প্লিজ, আচ্ছা, আপনি যদি কোনো একটা কাজ পান, ধরেন সেলস উইমেন হিসেবে কাজ করতেছেন কোনো একটা ফ্যাশন হাউসে বা কোনো একটা কসমেটিক্সের দোকানে, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারেন, এটা অলরেডি সবাই জেনেছে। এবং আমি যে মানুষটা কথা বলার কারণেই এত বছর প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছি, আমিও ওয়েট করতেছি আপনি সুন্দর করে কথা কিন্তু আসলেই বলতে পারেন। তো এবং আপনি খুব কমিউনিকেটিভ, অর্থাৎ স্পন্টেনিয়াস কথা বলার ক্ষমতা আপনার আছে। এই কোয়ালিটিটা অ্যাকচুয়ালি দরকার যখন কেউ সেলস উইমেন হিসেবে কাজ করে কোনো একটা ফ্যাশন হাউসে অথবা কোনো একটা হয়তো কসমেটিক্সের দোকানেই আপনি কাজ করতেছেন, চাইলেই করতে পারেন। এইরকম কি অনেকেই আমাদের মাঝে আছেন না? যদি সত্যি মনে হয় যে আমাদের আজকের এই গেস্টের এই পোটেনশিয়ালটা আছে, এই ক্যাপাবিলিটিস আছে, তাহলে কি আপনাদের মধ্যে কেউ একজনকে আমি পেতে পারি না? আমি এতেশামকে আপনারা গুরু সম্বোধন করেন প্লিজ। আমি এখন থেকে আমি চাইও না যে গুরু বলে কেউ ডাকেন, ভাই বলে ডাকতে পারেন, এতেশাম বলেই ডাকতে পারেন, যাকে আপনারা অনেকেই বলেন যে ভালোবাসেন, কিছুটা অনুপ্রাণিত হন নাকি তার কথা শুনে, কিছুটা শ্রদ্ধাও করেন। তাই যদি সত্যি হয়ে থাকে, পারি না আমাদের আজকের এই গেস্টের একটা ভালো লাগার কারণ হতে? আমি জানি যে বিভিন্ন পজিশনের এবং বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের মানুষ আমাদের সাথে কানেক্টেড থাকেন। তারা চাইলেই কিন্তু একটা এই ধরনের জব, যে জবের কথা আমরা বলতেছি, খুব বিগ ডিল না, কিন্তু ইটস নট এ বিগ ডিল। আমরা সব জায়গাতে আমাদের যেসব জায়গাগুলোতে ক্ষেত্র আছে সেসব জায়গাগুলোতেও রিকমেন্ড করব। পাশাপাশি আপনাদের কাছে আর্জ করতেছি যে যদি সম্ভব হয়, আবারও বলছি, যদি সম্ভব হয়, এতেশামের কথার যদি মিনিমাম মূল্যায়ন আপনাদের কাছে থাকে, প্লিজ জানান দিন আমাদের কমেন্ট সেকশনে। প্রত্যেকটি কমেন্ট আমরা
আমাদের এই গেস্টের কাছে পৌঁছে দিব যে যারা হেল্প করতে চাচ্ছেন, আমাদের গেস্ট তখন তাদের সাথে কমিউনিকেট করে যদি সুযোগ হয় একটা জবের, যদি এটা আপনার সিদ্ধান্ত, আপনি কোথাও জব করবেন কি করবেন না সেটার জন্য কোনোভাবে আমরা রেসপন্সিবল না, আমরা শুধু বলছি আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী হয়তো সেই কাজটি করবেন। এই ক্যারিজমাটা ঘটে যাক না, কারণ আমি শুধুই যদি আজকের গেস্ট নিয়ে কথা হতো আমি বিশ্বাস করুন এইভাবে বলতাম না। আমি আপনাদের কাছে আর্জ করতেছি, কেন করতেছি, যে যেমন সন্তান জন্ম দিলেই বাবা এবং মা হয় না, এর জন্য আসলে কলিজার জ্বলনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কলিজার ভেতরে ওই জ্বলুনিটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেখানে বাচ্চার একটু কষ্ট হলে ভেতরটা একদম ফালা হয়ে যায়। তো সেই রকম কষ্টই কিন্তু পেয়েছে দিনের পর দিন, বছরের পর বছর তার মিম এবং নাহিদকে মানুষ করতে গিয়ে। আজ মিম আর ক্লাস 8-এ পড়ে যে বাচ্চা মেয়েটি, সে কিন্তু তার বাবার পরিবারেও কিন্তু নিরাপদ না। এর চাইতে কষ্টের, এর চাইতে জঘন্য উক্তি কি হতে পারে আমার জানা নাই। ইভেন যেহেতু সৎমায়ের ঘরে তারা থাকে, সেই সেবা, সেই যত্ন আত্মি ওইভাবে যে পাচ্ছে না সেটা ভালোভাবে অনুমেয়, কিন্তু এদেরকে তো কোনো না কোনোভাবে বাঁচাতে হবে, সারভাইভ করাতে হবে মিম এবং নাহিদকে। সেই সক্ষমতায় এই মন প্রাণ উজাড় করে বসে থাকা তার সন্তানের জন্য, আঁচল বিছিয়ে বসে থাকা, যাদের একটু কণ্ঠস্বরের শোনার জন্য পাগল হয়ে যাচ্ছেন যিনি, যাদের একটু হাত ধরবার জন্য যিনি পাগল হয়ে যাচ্ছেন, তার বুকের মধ্যে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য যিনি হাঁসফাঁস করতেছেন, এই সুযোগটা তাকে করে দেওয়া তখনই সম্ভব যদি একটা জবের ব্যবস্থা হয়ে যায়। আমরা কিন্তু অনেক বড় কিছু চাইনি, একটা সেলস উইম্যান হওয়ার মতো কিন্তু কোয়ালিটি তার আছে। আপনারা দেখুন, আপনারা তার কথা শুনলেন, নিঃসন্দেহে তার এই সুযোগটা যদি আপনারা কেউ দেন, আপনি অনেক পরিশ্রম করতে পারবেন না যদি কোনো ফ্যাশন হাউসে আপনাকে নেওয়া হয়, জান প্রাণ ছেড়ে দিয়ে পরিশ্রম করতে পারবেন না। আমি যেমন গেলাম আপনার ভাবি শাড়ি কিনতে, আপনি আমাকে কনভিন্স করার জন্য একদম পাগলের মতো চেষ্টা করবেন না, প্রতিষ্ঠানের পক্ষ থেকে করবেন তো? ভেরি গুড। আর আমি আপনার জন্য হাত জোড় করে অনুরোধ করতেছি, যদি কারো কোনো ক্ষমতা থেকে থাকে, সুযোগ থেকে থাকে, প্লিজ রেসপন্স, আপনার কমেন্ট সেকশনে রেসপন্স করুন, অনেকে নাম্বার দিয়ে দেন, খুব ভালো হয়। তখন আমরা এগুলো সবই প্রোভাইড করব, তার কাছে সে চেষ্টা করবে, তার কাছে যদি সুইটেবল মনে হয় তাহলে সেই জবটা করবে, সেখানে অবশ্য আমাদের কোনো হাত নাই। ঠিক আছে, আমি অনুরোধ করলাম। তবেই সম্ভব মিম নাহিদকে নিয়ে তার মা আবার নতুন করে বাঁচা শুরু করবে, তাদের এই দীর্ঘ নিঃশ্বাস, কান্না, বহু কিছু পাওয়া হয়ে গেছে এক জন্মে, আর কত কষ্ট পাবে, আর কত রকমের কান্না এবং দুঃখ রূপ দেখবে এই মেয়েটি। বেঁচে যাক, আল্লাহ বাঁচিয়ে দেখ আপনার ওসিলাতে। সো এমন কেউ যদি পারেন তাকে একটু হেল্প করেন একটা জব দিয়ে। আমি সেই অনুরোধ রেখে, সে আবদার রেখে বিদায় নিচ্ছি। এবং অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমার আসলে স্বর্গ প্রয়োজন নাই, বাবা এবং সন্তানের, মা এবং সন্তানের কেমিস্ট্রিটা এত অতিকাব্যিক, কিন্তু আসলে কি ওরসে জন্ম দিলেই বাবা মা হওয়া যায়? যে বাবার গল্প শুনলাম, পৃথিবীতে যেন এমন বাবা আর একটা জন্ম না হয়। মাস্তি করার ইচ্ছা, তোর জন্য গোটা পৃথিবী পড়ে আছে রে ভাই, অ্যাটলিস্ট বাবা হওয়ার চেষ্টা করিস না, কারণ এই সম্পর্কগুলোকে যদি তোরা বিতর্কিত করে দিস তাহলে আমাদের আর নিজেদের মুখ রাখার আর কোনো জায়গা থাকবে না। সো আমি এখনো বলতেছি, এরকম দু একটা নোংরা বাবা মা থাকতেই পারে, নোংরা সন্তানের যেমন থাকে এরকম বাবাও থাকতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাবা এবং মা এবং তাদের সাথে সন্তানের যে সম্পর্ক, অতিকাব্যিক সম্পর্ক, সেটা কখনো ম্লান হবার না। এবং আসলেই স্বর্গের প্রয়োজন পড়ে না। আমি যখন দিন শেষে আমার বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি, আর আমার বাবা, আমার বাচ্চা যখন আমার বুকের মধ্যে মুখ খুঁজতে থাকে, আমার স্মেল নিতে থাকে, আমিও চিন্তা করি যে পৃথিবীর আমি যে কোনো কর্নারে থাকতে পারবো, শিশিতে ভরে নিয়ে গিয়ে যদি আমার আইমানের গায়ের গন্ধটা নিয়ে যেতে পারতাম, তাহলে আমাকে কোনো কষ্টই কাবু করতে পারবে না। এই যে অদ্ভুত রকমের প্রেম, এই যে ইশকের সম্পর্ক সন্তান আর তার পিতার সাথে, সন্তান আর তার মায়ের সাথে, এটা কেউ যেন বিতর্কিত না করে দেয়। সবাই ভালো থাকুক, বাবা এবং সন্তানরা পরস্পরকে ভালোবেসে ভালো থাকুক, এমন প্রত্যাশায় ফিওনা প্রেজেন্টস ঢাকা FM 90.4 এর ভালোবাসার বাংলাদেশ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বিশ্বাস বহু ক্যারিজমার সাক্ষী আপনার পেছনে লেখায় ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM এর অনেক গল্প তৈরি করেছে, অনেক সফলতা আসছে। এই চোখের পানি হয়তো শেষবারের মতো পড়তেছে আপনার, আস্তে আস্তে আপনার গাল বেয়ে বেয়ে। আমার মনে হয় শেষ ড্রপ, আল্লাহ যদি চায় এরপরের দিনগুলো হয়তো অন্যরকম হবে। আপনি যদি ভালো একটা জব পান, আপনার মেয়েও যদি টিউশনি করে, দুজন মিলে ঠিকই সার্ভাইভ করে যাবেন, সংসারে মোটামুটি ভালো থাকবেন। হয়তো মাংস রোজ হবে না, মাছ হবে না, কিন্তু আপনারা দুজনকে জড়িয়ে ধরে শান্তি পাবেন, ভালো থাকবেন, আমি পুরো লাইফ লিড করে যাব। দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা মানুষের কাছে আর্জ রাখলাম, যদি মানুষ সাপোর্ট করে, পাশে দাঁড়ায়, হয়তো ভালোবাসা বাংলাদেশ এবারও নিরাশ হবে না, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি আজ।
আমার জন্য অনেক দোয়া করবেন, আমার খুব দোয়া অবশ্যই। প্রয়োজন। গুরু, সবাই একটু আমি দোয়া দোয়া করেন, করি। ভালো নাই আমি, দোয়া করেন আমার জন্য। ওকে গুরু, আপনি হয়তো আরেকটু বলি, আমি আপনাকে অনেক আগে থেকে শুনি। জি আমি যখন বোধহয় 7 or 8 পড়ি, মেবি তখন থেকে ভালোবাসার বাংলাদেশ বা ওই যে জি, অন্য জীবনের চ্যানেলে, গল্প, জি, হ্যাঁ, জি। এগুলো আমি অনেক আগে থেকেই শুনতাম। আমি না শুনতাম, কখনো ভাবি নাই যে মানে আমাকে কখনো এইভাবে কোনো প্ল্যাটফর্মে আসতে হবে। তো আমি আজকে যখন আসতেছিলাম, আমার মা আমাকে বলতেছিল, এই রেডিও শোনা নিয়ে তুমি কত মার খাইছো, আর আজকে তুমি ওখানে যাচ্ছ কথা বলতে। এটা দোষের না, এটা প্রাইডের, আমি এখনো বিশ্বাস করি। আর বোনরা কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে গেলে বলে ভালো কোনো মেয়েরা কি ওরকম জায়গা যায়, নিজের লাইফ নিয়ে লাইফ করতে যাবা, এটা কি কোনো ভালো কথা? যদি এখান থেকে পরিবর্তন শুরু কি হয়, এর ধরনের চাইতে কথা? ভালো আর কিছু হতে পারে না। খারাপ কথা ওইটি যে বোনের 20,000 টাকা নিয়ে ফেরত না দেয়া, আর ভালো কথা এটি যে আমার ভেতরে ইমানি জজবা আছে, আমি যা সঠিক তা মানুষের সামনে চোখে চোখ রেখে বলবার সাহস রাখি। এবং ভালো কথা এটি, দিনের পর দিন কুকড়ে কষ্টে লাস্ট স্টোরির লাস্ট লাইনটা ছিল এরকম, এমন একজন ব্যক্তি নাই যার কাঁধে মাথা রেখে, যার কানে কান রেখে সে কথা বলতে পারে, দীর্ঘ নিঃশ্বাস শেয়ার করতে পারে। পৃথিবীতে আজকের তারিখে তার এমন একজন মানুষ নাই। নাই। আজ যদি ভালোবাসার বাংলাদেশের এই ফিওনা প্রেজেন্স, এই প্ল্যাটফর্ম, তার এই মাইক্রোফোন, এই হেডফোন এবং স্টুডিও, তার যদি মানুষের তার সহযোদ্ধা হিসাবে তার পাশে থেকে তাকে আশ্বস্ত করতে পারে। আপনি কি আশ্বস্ত আমার সাথে কথা বলে, আমার স্টুডিওতে হ্যাঁ, কথা বলে? আমি- একটু কি হালকা লাগতেছে? একটু হলেও কি মনে হচ্ছে আমার কষ্টটা শেয়ার করলাম খুব কাছের কারো কাছে, এরকম কি মনে হয়েছে? হ্যাঁ, সার্থকতা এখানে, কিছুটা হালকা লাগতেছে। সার্থকতা এখানে। এটা ঠিক। কেন হালকা লাগছে জানেন? আপনারা আছেন একই রকম পবিত্র মন নিয়ে তার কষ্টের কথাগুলো শুনতেছেন। একই রকম ভাবে আমিও ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি তার কষ্টে, একইভাবে ছিন্ন ভিন্ন হচ্ছে আমার পাশে থাকা আমার কো-অ্যাঙ্কার প্রিয়াঙ্কা। সো এই কথাটা এত মনোযোগ দিয়ে শোনা, তার কষ্টে ছিন্ন ভিন্ন হওয়ার মতো মানুষও তার সাথে এখন নাই। সো এই জিনিসটা যদি তাকে আশ্বস্ত করে, এই ভুল একবার না 1000 বার করতে রাজি আমি। এবং এই প্রোগ্রামের থ্রু দিয়ে যে একটা জবের মাধ্যমে তার ঘুরে দাঁড়ানো, মিমকে সাথে নিয়ে নতুন ভাবে আবার জীবন শুরু করে, এই সফলতা যদি আমি দেখি, তাহলে এরকম ভুল আমি বারবার করতে রাজি। আজ বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক দোয়া, প্লিজ আমার জন্য একটু দোয়া করেন। আপনাদের দোয়ার বড় বেশি প্রয়োজন আমার। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। যাচ্ছি প্রিয়াঙ্কার কাছে। ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশের প্রাউড স্পন্সর ফিওনাতে চলছে আপনি চান এই স্টুডিওতে এসে আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। ফিওনা প্রেজেন্ট ভালোবাসার বাংলাদেশ থেকে আমি তাবাসসুম প্রিয়াঙ্কা আজ বিদায় নিচ্ছি। আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন গুরু এতেশাম। বিদায় নিচ্ছি।